প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমরা একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং এবং বীমার অর্থের সময়গুলো চ্যাপ্টারটা আলোচনা করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর দুটো ক্লাস নিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত আছে তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা আশা করি দেখে নিবে। তোমাদেরকে শুরুতেই আমি ট্রায়াঙ্গুলার ফানির যে দুটো কথা, যে সময়ের সাপেক্ষে মুদ্রা যে ক্রয় মূল্য হারে, আজকের 1 টাকা 1 বছর পরের 1 টাকা সমান নেই। এটাই হচ্ছে কি এই চ্যাপ্টারের মূল ফোকাস। অর্থাৎ আজকে নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতে কত টাকায় পরিণত হবে, অর্থাৎ অথবা উল্টা করে যদি বলি ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আজকে কত টাকার সমান, এই কনসেপ্টটাই হচ্ছে গিয়ে এই পুরো চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আমরা এখানে প্রথম দুটো অনলাইন ক্লাসে বেসিক এবং ফিশারির প্রাসঙ্গিক কিছু বিষয়, কিছু ফর্মুলা আলোচনা রেখেছি এবং সেকেন্ড ক্লাসে কিছু অঙ্ক আমি করেছি। আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মূলত 3টা টপিক আমি আজকে আলোচনা করবো তাত্ত্বিক। একটা হচ্ছে গিয়ে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা কি বুঝি, পার্থক্যটা কি জানার চেষ্টা করব। এরপর আমরা জানার চেষ্টা করব নামিক সুদ এবং কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার, এই দুটোর মধ্যে পার্থক্য জানার চেষ্টা করব। এবং অবশেষে আমরা যেটা জানবো সবশেষে 72 বিধি এবং 69 বিধি। তো শুরু করা যাক। শুরুতে আমরা আলোচনা করব সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ ভার্সেস চক্রবৃদ্ধি সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদ এই দুটো বিষয় প্রথমে জানার চেষ্টা করব। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কেমন হয়। ধরো তুমি কারো কাছ থেকে ঋণ নিয়েছো 1 লক্ষ টাকা এবং তার সাথে কথা ছিল 10% করে সুদ দিবা এবং বলা ছিল সুদ হবে সরল সুদ। যদিও তোমরা জানো যে বাস্তবে কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরল সুদের লেনদেন হয় না, সরল সুদের ঋণ আদান প্রদান হয় না, চক্রবৃদ্ধি সুদ। তা আমরা জানার চেষ্টা করতেছি। তাহলে তুমি যদি 1 লক্ষ টাকা ঋণ নিয়ে থাকো, 1 লক্ষ টাকা যদি ঋণ নিয়ে থাকো এবং তার সাথে যদি তোমার আলোচনা হয় সরল হারে, সরল সুদে প্রদান করা, তাহলে প্রথম বছর 1 লক্ষ টাকা এর উপর 10% হারে সুদ হবে 10,000 টাকা। দ্বিতীয় বছর আবার এই 1 লক্ষ টাকার উপরে 10% হারে সুদ হবে 10,000 টাকা। তৃতীয় বছর 1 লক্ষ টাকার উপর আবার 10% হারে সুদ হবে 10,000 টাকা। এভাবে যত বছর ঋণটা থাকবে তত বছর তুমি 10,000 করে সুদ দিয়ে যাবে যদি আর কোনো ঋণ না নিয়ে থাকে। তাহলে সরল সুদের কি বৈশিষ্ট্য পেলাম? প্রাথমিক বিনিয়োগের উপর বা ঋণের উপর যে সুদ হচ্ছে প্রতি বছর ওই একই হারে একই পরিমাণ টাকা তুমি সুদ দিয়ে যাবো, বাড়বে না সুদের পরিমাণ, কমবে না, 10,000। এটাই হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ হলে কি ঘটনা ঘটতো, যেটা বাস্তবিক ঘটে। দেখা যাক, প্রথম বছর 1 লক্ষ টাকা এর উপর 10% করে 10,000 টাকাই সুদ হবে। তার মানে কি প্রথম বছর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে একই পরিমাণ সুদ হয়। দ্বিতীয় বছর কি ঘটনা ঘটবে? দ্বিতীয় বছর যখন তুমি সুদ নির্ণয় করো, প্রথম বছরের যে আসল ছিল তার সাথে প্রথম বছরের সুদ যোগ হয়ে যা হবে এটা দ্বিতীয় বছরের শুরুতে আসল বলে গণ্য হবে। এবং এই টাকার উপর 10% হারে সুদ হবে সম্ভবত 11,000 টাকা। প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছর সুদের পরিমাণটা বেড়ে গেল, কারণ দ্বিতীয় বছর গিয়ে প্রথম বছরের সুদটা দ্বিতীয় বছরের আসল বলে গণ্য হচ্ছে। অর্থাৎ এখানে হয়ে গিয়েছিল 1 লক্ষ 10,000 টাকা, তার উপর 10% হারে সুদ হয়েছে। তৃতীয় বছর কি ঘটনা ঘটবে? তৃতীয় বছর আবার 1,10,000 টাকা এর সাথে যোগ হবে 11,000 টাকা। এই দুটা মিলে আসল বলে গণ্য হবে তৃতীয় বছরের শুরুতে। এবং তার উপর গিয়ে 10% হারে 10% হারে সুদ হবে 1,10,000 আর 11 যোগ করলে 1,21,000 টাকার উপর সম্ভবত 12,100 টাকা সুদ হয়। কেমন জিনিস? সুদের পরিমাণ বছরের সাথে সাথে বাড়তেছে, কারণ প্রত্যেক বছরের সুদ পরের বছরকে আসল বলে গণ্য হচ্ছে, প্রত্যেক বছরের সুদ পরের বছর আসল বলে গণ্য হচ্ছে। এই টাকাটা চতুর্থ বছরের আবার আসল বলে গণ্য হবে। আর যেহেতু প্রতি বছরই প্রারম্ভিকভাবে বছরের শুরুতে আসলের পরিমাণটা বেড়ে যাচ্ছে আগের বছরের সুদ যোগ হয়ে, কাজেই ওই বছরের সুদের পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু সরল সুদের কাছে এই ঘটনা ঘটছে না, প্রত্যেক বছর আসল স্থির থাকতেছে, তারপরে নির্দিষ্ট হারে প্রতি বছর একই পরিমাণ সুদ হচ্ছে, বিধায় সুদের পরিমাণ একই রকম হচ্ছে। এই হচ্ছে কি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য।
এবার আমরা জানার চেষ্টা করব নামিক সুদ এবং কার্যকরী সুদ। নামিক সুদ এবং কার্যকরী সুদ আমরা এবার যেটা জানার চেষ্টা করব, নামিক সুদ, নামিক বা নমিনাল ইন্টারেস্ট এন্ড কার্যকরী সুদ। কার্যকরী সুদ বা ইফেক্টিভ ইন্টারেস্ট, এই দুটো বিষয় এখন আমরা জানার চেষ্টা করব। ধরো 1 লাখ টাকার উপর 10% হারে সুদ হচ্ছে 10,000। দ্বিতীয় বছর একই ঘটনা ঘটবে, তৃতীয় বছর একই ঘটনা ঘটবে। কিন্তু যদি চক্রবৃদ্ধি হয় এবং চক্রবৃদ্ধিটা যদি একাধিক বা বছরে গণনা করা, আগে একটা জিনিস আমরা জেনে নিই, বার্ষিক সুদের হার এই কথার অর্থ কি, পুরো বছরে আসলের উপর একবার সুদ গণনা করা হবে। কিন্তু যদি যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়, যেমন 6 মাস পর চক্রবৃদ্ধিকরণ করা হবে, আমি এই উদাহরণটা বোর্ডে লিখে তারপর তোমরা বুঝতে পারবে। ধরো 1 লক্ষ টাকার উপর 10% হারে সুদ গণনা করা হচ্ছে বার্ষিক, সুদের পরিমাণ 10,000 টাকা। সুদের পরিমাণ 10,000 টাকা। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে 6 মাস পর তারা চক্রবৃদ্ধিকরণ করে, অর্থাৎ 6 মাস পর তারা সুদ আসল হিসাব করে পরের 6 মাসে আবার সুদ করে, মানে প্রথম 6 মাস 1 লক্ষ টাকার উপর 10% হারে প্রথম 6 মাসের সুদ হচ্ছে 5,000 টাকা। প্রথম 6 মাসের সুদ 5,000 টাকা। কি ঘটনা ঘটালাম, বছর শেষে গিয়ে সুদ বের করে নেন, 6 মাস পরে আমি সুদ বের করছি। এখানে 1 লক্ষ টাকার উপর 10% হারে 1 বছরের সুদ 10,000 টাকা। এবার আমি কি বলতেছি যে ভাই চক্রবৃদ্ধিকরণ বা সুদ গণনা করার বছর 2 বার, 6 মাস পর পর। প্রথম 1 লক্ষ টাকার উপর 10% হারে প্রথম 6 মাসের সুদ 5,000 টাকা। এবার দ্বিতীয় 6 মাসে এসে 1 লক্ষ টাকার সাথে 5,000 যোগ হয়ে 1,05,000 টাকা হয়ে যাবে, 1,05,000 টাকা হয়ে যাবে। তার উপর গিয়ে 10% হারে দ্বিতীয় 6 মাসের সুদ কত টাকা হয়, সম্ভবত 5,250 টাকা। 5,250 টাকা। দ্বিতীয় 6 মাসের সুদ 5,250 টাকা, কারণ প্রথম 6 মাসের শেষে আসলের সাথে আবার সুদটা যোগ হয়ে সুদ আসলের পরিমাণ 1,05,000 টাকা, এবং এর উপর দ্বিতীয় 6 মাসের সুদ 5,250 টাকা। এবার বছর শেষে আমি যদি তোমাকে প্রশ্ন করি মোট সুদের পরিমাণটা কত হইল, প্রথম 6 মাসে 5,000, দ্বিতীয় 6 মাসে 5,250 হলে 10,250 টাকা হলো যে আমার প্রদানকৃত সুদ। এই 10,250 টাকা নিয়ে বছর শেষে দেখবো সুদ বাবদ প্রদান করা হলো বছরে 2 বার গণনা করার কারণে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি ঋণ নিচ্ছ 1 লক্ষ টাকা, বছর শেষে তাকে তুমি সুদ দিচ্ছ টোটাল 10,250 টাকা, তাহলে সত্যি প্রকৃতপক্ষে সুদের হার কি 10% ঠিক থাকলো না চেঞ্জ হয়ে গেল? একটু হিসাব করে দেখি। তোমার ঋণ ছিল 1 লাখ টাকা, বছর শেষে সুদ দিচ্ছ তুমি 10,250 টাকা। তাহলে আমি যদি বলি 1 লক্ষ টাকায় সুদ প্রদান করা হলো 10,250 টাকা, অর্থাৎ 1 টাকায় সুদ প্রদান করা হবে 10,250 ভাগ 1 লক্ষ টাকা, অতএব 100 টাকায় সুদ প্রদান করা হবে 10,250 গুণ 100 ভাগ 1 লক্ষ। দেখো তুমি 10.25% হয়ে গেছে, 10.25% হয়ে গেছে। প্রকৃত সুদের হার 10 থাকলো না, কাগজে কলমে যদিও 10 বলা ছিল, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এই ভদ্রলোক বছরে 2 বার গণনা করার কারণে মোট সুদের পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমি যদি এখন কল্পনা করি যে 1 লক্ষ টাকায় আমি 10,250 টাকা সুদ দিলাম, তাহলে 1 টাকায় 100 টাকায় কত, শতকরা 10.25% করে সুদ প্রদান করা হয়। তাহলে বাস্তবে বা প্রকৃত সুদের পরিমাণটা কি, সুদের হারটা কি বেড়ে গেল না? এটাই হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটাই হচ্ছে কি কার্যকরী সুদের হার। অর্থাৎ কাগজে কলমে বলা ছিল 10% করে সুদ হবে, কাগজে কলমে বলা ছিল 10% করে সুদ হবে, তুমি এই 10% করে প্রথম 6 মাসে সুদ বের করছো, দ্বিতীয় 6 মাসে তুমি 10% করে সুদ বের করছো, কিন্তু ঘটনা কি ঘটলো, মোট সুদের পরিমাণ বেড়ে গেছে। আর মোট সুদের পরিমাণ বেড়ে গেছে মানে নিশ্চয়ই তাহলে প্রকৃত সুদের হারটাও বেড়ে গেছে। আমরা অঙ্ক কষে দেখলাম যে প্রকৃত সুদের হারটা 10.25 হয়ে গেছে। এই যে বাস্তবে সুদের হার হলো 10.25, কাগজে কলমে 10% এর পরিবর্তে। এটাই হচ্ছে কি কার্যকরী সুদের হার। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হবে 2 বার,
6 মাস পর পর, ধরো 3 মাস পর পর, তাহলে 4 বার করা হবে, 4 মাস 6 মাস পর পর, 2 মাস পর পর, প্রতি মাসে মাসে, প্রতিদিন যখন এরকম একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হবে বছরে, তখন প্রকৃত সুদের পরিমাণটা বেড়ে যায়। আর প্রকৃত সুদের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে সুদের হারটাও বাস্তবে বেড়ে যায়। এটাই হচ্ছে কি কার্যকরী সুদের হার। আশা করি তোমরা নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার কি জিনিস বুঝতে সক্ষম হয়েছে। যদি বুঝে না থাকো ক্যাপ করে পিছনে গিয়ে আবার দেখ। নামিক সুদের হার হচ্ছে যে কার্যকরী যেটা বলা থাকে, আর কার্যকরী সুদের হার হলো চক্রবৃদ্ধিকরণ একাধিকবার করার কারণে প্রকৃত সুদের পরিমাণটা বেড়ে যায়, আর সুদের পরিমাণ বেড়ে গেলে সুদের হারটা বেড়ে যায়। নামিক সুদের হার কি? যেটা সার্টিফিকেটে উল্লেখ থাকে, যেটা ঋণের দলিলে উল্লেখ থাকবে, সেটা যে হারে তুমি সুদ দিয়ে যাবে। কিন্তু যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়, তখন আমরা দেখতে পেয়েছি যে সুদের পরিমাণটা বেড়েছে। সুদের পরিমাণ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই সুদের হারটা বেড়ে গেল। কাগজে কলমে একটা বলা আছে, বাস্তবে 300 রকম। এটি হচ্ছে কি কার্যকরী সুদের হার। তাহলে আমরা প্রথমে জানলাম সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এরপরে জানলাম নামিক সুদ এবং কার্যকরী সুদ। এবার আমরা জানবো 72 বিধি এবং 69 বিধি। শুরুতে আমি একটা অঙ্ক করি। 72 বিধি 69 বিধি তুমি ভুলে যাও। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, আজকে যদি আমি 10,000 টাকা জমা রাখি, আজকে যদি আমি 10,000 টাকা জমা রাখি, তাহলে 1 বছর পর কত টাকা আমি পাবো? সুদের হার যদি 10%। সরি, আমি অঙ্কটা উদাহরণটা আমি অন্যভাবে একটু তৈরি করে নিই। ধরো আমি তোমাকে বললাম যে জমা রাখা হলো 1,000 টাকা। 1,000 টাকা আজকে কোথাও তুমি জমা রাখছো 12% সুদে, 12% সুদে। তারপর তোমার প্রত্যাশা হচ্ছে যে ডাবল, অর্থাৎ 2,000 টাকা পাওয়া। তোমার প্রত্যাশা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 2,000 টাকা পাওয়া। তাহলে সুদ এই দ্বিগুণ হতে কত সময় লাগবে? টাইমটা কত? প্রশ্নটা বুঝে না, আবার বলি। আজকে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু 1,000 টাকা জমা রেখেছো কোথাও, যেখান থেকে তোমাকে 12% সুদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে সুদের হার আর হচ্ছে গিয়ে 12%, এবং তোমাকে বললো ভবিষ্যতে 1 বছর পরেই দেবো, 1 বছর পরে তোমাকে 2,000 টাকা ফেরত দিবে, অর্থাৎ দ্বিগুণ অর্থ ফেরত দিবে। তাহলে তোমার কাছে জানতে চাচ্ছে, সরি 1 বছর পরে না, ধরো ভবিষ্যতে তোমাকে 2,000 টাকা ফেরত দিবে। জানতে চাচ্ছে কত সময় লাগবে আমার এই 1,000 টাকা 2,000 টাকা পরিণত হতে। আবার আজকে জমা রাখছো, ভবিষ্যতে তোমাকে 2,000 টাকা ফেরত দিল 12% সুদে। এখন তুমি জানতে চাইতেই পারো তাহলে আমার সময়টা লাগবে কত? দ্বিগুণ হওয়ার সময় তুমি জানতে চাইতেই পারো। অঙ্ক করি আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n সমান সমান ফিউচার ভ্যালু। কথা কি? বীজগণিতের নিয়মে একই রকম হয়ে যায় সমীকরণে। এবার যদি আমি প্রেজেন্ট ভ্যালুটাকে আমি এখান থেকে সরিয়ে ওই পাশে দিয়ে দেই, 1 প্লাস r টু দি পাওয়ার n সমান সমান হয়ে যাবে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু। এবার আমি মান বসাই, 1 তো ফর্মুলা 1, আর হচ্ছে যে সুদের হার 12% বা 0.12, এন্ড আমি জানতে চাই কত সময় দ্বিগুণ হবে। আর ফিউচার ভ্যালু কত ছিল? 2,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু কত? 1,000 টাকা। আমি যদি এখানে কাটাকাটি করি 2 থাকে, 1 এবং 0.12 যোগ করলে 1.12, তারপর n থাকে, আর ওখানে থাকে কাটাকাটি করে 2। তাহলে কেমন হয়ে গেল? 1.12 to the power n equals to 2। আমি যদি এটাকে সলভ করার জন্য উভয় পাশে লগ কে ডেকে নিয়ে আসি, লগ 1.12 তারপর n সমান সমান লগ 2। তাহলে আবার এই পাওয়ার n এর দিকে চলে আসবে n log 1.12 to the power log 2। একটু উপরে যদি আমি যাই, n টা থাকলো বাম পাশে, ওদিকে log 2 ডিভাইডেড বাই log 1.12। যদি তুমি সলভ করো, তাহলে যদি তুমি ক্যালকুলেটরের সাহায্য নাও, সাইন্টিফিক ক্যালকুলেটরে, তাহলে দেখবো তোমার রেজাল্ট হবে 6 পয়েন্ট সামথিং বা 6। কি বোঝা গেল? বোঝা গেল আজকে 1,000 টাকা জমা রাখলে 12% সুদে, হ্যাঁ, অর্থাৎ 6 বছর পরে দ্বিগুণ 2,000 টাকা পরিণত হবে। এখন আমি যদি তোমাকে বলি কোন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হতে কত সময় লাগবে, বা কোন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হতে কত হারে নির্দিষ্ট সময় পরে দ্বিগুণ হবে, এটা জানা, নির্ণয় করা, বের করার দুটো শর্টকাট রাস্তা আছে। ওটি আমরা এখন শিখতে যাচ্ছি।
যেটা হচ্ছে 72 বিঘা এবং 69 বিঘা। তোমরা অঙ্ক কষে আমি দেখলাম যে চাইলে যে কোনো অর্থের দ্বিগুণ হতে কত সময় লাগে আমরা বের করতে পারি কিভাবে। যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ হতে কত সময় লাগবে আমরা বের করতে পারি এইভাবে অঙ্ক করি। পাশাপাশি আরেকটি শর্টকাট রাস্তা আছে দ্বিগুণ হওয়ার সময় বা সুদের হার বের করা। একটা হচ্ছে 72 বিধি একটি উপায়, আরেকটি উপায় হচ্ছে 69 বিধি। এই দুটো বিধি আমাদেরকে হেল্প করবে দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হতে কত সময় লাগবে অথবা কত হারে একটি নির্দিষ্ট সময় টাকাটা দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে আমি চাইলে দ্বিগুণ হতে কত সময় লাগবে এটাও বের করতে পারি, দ্বিগুণ হতে হলে কত পার্সেন্ট করে টাকা বিনিয়োগ করতে হবে সেটা আমরা বের করতে পারি। 72 বিধির মূল কথা কি? 72 বিধির মূল কথা হচ্ছে তুমি যদি সুদের হার বের করতে চাও আই অথবা আর ইন্টারেস্ট বা রেট অফ ইন্টারেস্ট বের করতে চাও যে কত হারে কোন হারে কত পার্সেন্ট সুদে টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হবে, বের করার সূত্র হচ্ছে যে 72 কে ভাগ করবা n দিয়ে। একটু আগে যেমনটা ছিল যে আমরা বের করছিলাম 6 বছরে টাকাটা দ্বিগুণ হচ্ছে একটু আগের অঙ্কটায়, আমি যদি 6 দিয়ে ভাগ করি দেখো 12 বেরিয়ে গেছে 12%। অর্থাৎ প্রশ্নের যেমন বলা ছিল 12% মিলে গেছে। তাহলে আমরা আই বা আর বের করার ফর্মুলা হচ্ছে যে 72 কে যদি আমি সময় দিয়ে ভাগ করি সুদের হার বেরিয়ে যাবে। 72 কে যদি আমি সময় দিয়ে ভাগ করি সুদের হার বেরিয়ে যাবে। 72 ডিভাইডেড বাই সময় বা n যদি ভাগ করি তাহলে বেড়ে যাবে কত সময় টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। একটা শর্টকাট রাস্তা। আর একটি উপায় আছে, আমি যদি 0.35 এটা একটা কনস্ট্যান্ট মান, এখানে প্রত্যেক আসলে আমাদের একটা জানা নেই কনস্ট্যান্ট মান, তার সাথে যদি আমি 69 কে যদি আমি n দিয়ে ভাগ করি যে রেজাল্ট বের হবে অত হার সুদে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমি যদি 0.35 যোগ 69 ডিভাইডেড বাই এর আগে ছিল 6, হ্যাঁ, ভাগ করে রেজাল্টটা দেখো তোমার 12 এর কাছাকাছি হয়ে যাবে। কত হয় 35 প্লাস 6 11 66 6 11 66 11 পয়েন্ট সামথিং হয়। এটা যোগ করলে দেখবা যে 12 বা 12 কাছাকাছি হয়ে যাচ্ছে। আই যেভাবেই করো না কেন তোমরা রেজাল্টটা বের করে নিও, এক্সাক্ট রেজাল্টটা বের করে নিও ক্যালকুলেশন করে। আমি শুধু এটা প্রমাণ করতে চাচ্ছি 72 যদি তোমাকে কত হার বা কত সময় টাকা দ্বিগুণ বের করছে জবাব দিতে সক্ষম, আবার 69 বিধিও তোমাকে কত সময় বা কত হারে টাকাটা দ্বিগুণ হবে এটাও বলতে সক্ষম। তবে মনে রাখতে হবে 72 বিধি এবং 69 বিধির মধ্যে মোর একুরেট অধিক সঠিক ফলাফল দেবে তোমার 69 বিধি। আর 72 বিধিটা বেশি কার্যকর যখন তোমার সুদের হারটা হবে 6 থেকে 12% এর মধ্যে, তখন 72 বিধিটা বেশি কার্যকর। এবং 72 বিধিটা আবার যখন বার্ষিক সুদ গণনা করা হয় অর্থাৎ বছরে একবার যদি সুদ গণনা করা তখন 72 বিধিটা বেশি কার্যকর। আর 69 বিধি কখন বেশি কার্যকর? যখন অবিরত বা প্রতিদিন সুদ গণনা করা হয়, যখন সুদ গণনা করা হয়। তাহলে 72 বিধি আর 69 বিধিতে আমরা কি জানার চেষ্টা করলাম? একটা জিনিসই, শুধু কত সময় টাকাটা দ্বিগুণ। আমরা অনেকেই যখন বিনিয়োগ করি তখন জানতে চাই যে আমার বিনিয়োগিত অর্থ আমার হাতে ফেরত আসতে দ্বিগুণ হয়ে ফেরত আসতে কত সময় লাগবে, অথবা আমার বিনিয়োগকৃত অর্থ আমার কাছে দ্বিগুণ হয়ে ফেরত আসতে কত পার্সেন্ট সুদে বিনিয়োগ করতে হবে। এই প্রশ্নগুলোর জবাব আমাকে 72 বিধিও দিতে সক্ষম, 69 বিধিও দিতে সক্ষম। আচ্ছা, আমি আবার একটু রিভিউ করি আমরা কি জানলাম আজকে। 3টা প্রশ্নের জবাব জানলাম। একটা হচ্ছে কি সরল বনাম চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট ভার্সেস কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট একটা মজার কথা, আমি জানি না সেটা সত্য না মিথ্যে। আইনস্টাইন থেকে এমনটা বলেছেন যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে অষ্টম আশ্চর্য। আমি জানি না এটা আদৌ সত্য না মিথ্যে। মানে এই বিষয়টা ওনাকে এতটাই পেইন দিত, তার কাছে বিষয়টা এতই আশ্চর্য মনে হতো যে তিনি চক্রবৃদ্ধি সুদকে নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন বা বলতে চেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে নামিক সুদ বনাম কার্যকরী সুদ। অর্থাৎ কাগজে কলমে লেখা আছে 10%, কিন্তু আমরা অঙ্ক করে দেখলাম একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করার প্রকৃত সুদের পরিমাণ বেড়ে যায়, আর সুদের পরিমাণ বেড়ে গেলে সুদের হারটা বেড়ে গেছে। এটি হচ্ছে তোমার কার্যকরী সুদের হার। তোমরা অনেকেই অবাক হয়ে যাবে ব্যাংকিং চ্যানেলে যখন তোমরা লেনদেন করো তখন দেখবে যে
সুদটা এত হওয়ার কথা না, কেন এই ঘটনা ঘটলো? ওই যে একাধিক চক্রবৃদ্ধি গ্রহণ করতেছে, বাস্তবে কার্যকরী সুদের হার অন্যরকম হয়ে যায়। তারপর আমরা সবার শেষে জানলাম 72 ভার্সেস 69 বিধি, 72 বিধি বনাম 69 বিধি, এই তিনটা টপিক আজকে আমরা জানার চেষ্টা করলাম। তারপরে তোমরা বই থেকে আরেকটু স্টাডি করো যেন ভালো করে বুঝতে সক্ষম হও। ধন্যবাদ তোমাদেরকে আমি অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যেটা তোমরা নিয়মিত ক্লাসগুলো আপডেট পেতে পারো। যেহেতু করোনাকালীন সময় তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, কাজে এটা তোমাদের মোবাইল থেকে তোমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই এটাকে তোমরা দেখতে পাচ্ছ, এক ক্লাস তুমি বারবার উপভোগ করতে পারতেছ। আর এর বাইরে যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমার ফোন নাম্বারটা এখন দিয়ে রেখে 019110865। যদি কোনো কোশ্চেন থাকে, না বুঝে থাকে, আমাকে প্রশ্ন করবো, দ্বিধাবোধ করবেন প্রশ্ন করতে। তোমাদেরকে ধন্যবাদ, স্বাগত।